আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাস নেতাদের বিদেশে পাঠানো হবে, জিম্মিদের মুক্তি দেওয়া হবে, নতুন প্রস্তাব। এরপর জানিয়ে দিব 2 সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিয়েছে বলেছেন এরদোয়ান। এরপর জানিয়ে দিব শহীদ নাসরুল্লাহর জানাজা হবে বৈরুতের বিশাল স্টেডিয়ামে, অংশ নেবে 79 দেশ। আরও জানিয়ে দিব নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ দেওয়া উচিত হবে না বলছে জর্ডান। সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে গেল চীনের স্যাটেলাইট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হামাস নেতাদের বিদেশে পাঠানো হবে, জিম্মিদের মুক্তি দেওয়া হবে, নতুন প্রস্তাব। কাতারের কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে চ্যানেল 13 জানিয়েছে যুদ্ধবিরতির জন্য কাতার নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুসারে হামাসের নেতাদের সবাইকে গাজা থেকে বিদেশে পাঠানো হবে, গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে, আর এর বিনিময়ে হামাসের কাছে থাকা সকল জিম্মিকে মুক্তি দেওয়া হবে। এ ধরনের প্রস্তাব বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে খবরে বলা হয়েছে। জিম্মি ও নিখোঁজ পরিবার ফোরাম এর প্রতিক্রিয়ায় বলেছে, জিম্মিদের মুক্তির দিকে পরিচালিত করে এমন যে কোনো চুক্তি অনুমোদন করুক ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভা। 2 সহকর্মীকে গুলি করে হত্যার পর ভারতীয় সেনার আত্মহত্যা। ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরপরই ফের সহিংসতার ঘটনা ঘটল। উত্তর পূর্বের রাজ্যটির একটি সিআরপিএফ ক্যাম্পে সহকর্মীদের উপর গুলি চালালেন এক সেনা সদস্য। গুলিতে দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের ফোর্সের সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। গুলি করার পর ওই সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার রাত 8টার দিকে রাজ্যের ইস্ফল পশ্চিম জেলার লামফেলে বাহিনীর ক্যাম্পে এই ঘটনা ঘটে। হতাহতরা বাহিনীর 120তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন বলে জানিয়েছে মণিপুর পুলিশ। পুলিশ জানিয়েছে, একটি দুর্ভাগ্যজনক ঘটনা। বৃহস্পতিবার রাত আনুমানিক 8টায় ইস্ফল পশ্চিম জেলার অন্তর্গত লামসাং এর একটি সিআরপিএফ ক্যাম্পের ভেতরে এ হত্যার ঘটনা ঘটেছে। সেখানে একজন সিআরপিএফ জওয়ান গুলি চালিয়ে ঘটনাস্থলেই তার নিজের 2 জন সিআরপিএফ সহকর্মীকে হত্যা করেছে এবং 8 জন আহত হয়েছেন। পরে সেও অস্ত্র দিয়ে আত্মহত্যা করে। ঘটনাস্থলে ছুটে এসেছেন পুলিশ ও সিআরপিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় আহত সদস্যদের ইসফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে স্থানান্তরিত করা হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিয়েছে বলেছেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আঙ্কারায় এক ভাষণে বলেছেন, ইউক্রেনে রাশিয়া পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করার পর বেশ কয়েকটি দেশ অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করেছে। তিনি বলেন, আমরা নিরাপত্তা ধারায় আমূল পরিবর্তন দেখতে পাচ্ছি। উদাহরণস্বরূপ বলা যায়, 5 থেকে 10 বছর আগে তারা প্রতিরক্ষা ব্যয়কে অপচয় এবং রাষ্ট্রীয় বাজেটের বোঝা হিসেবে বিবেচনা করত। তিনি বলেন, তুরস্ক এমন একটি দেশ যারা খুব তাড়াতাড়ি ঝুঁকি উপলব্ধি করেছে এবং তাদের প্রতিরক্ষা সম্ভাবনায় বিনিয়োগ শুরু করেছে। শহীদ নাসরুল্লাহর জানাজা হবে বৈরুতের বিশাল স্টেডিয়ামে, অংশ নেবে 79 দেশ। লেবাননের হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সাইয়েদ হাসান নাসরুল্লাহর জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটি ঘোষণা করেছে, এই অনুষ্ঠানে বিশ্বের বহু দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আয়োজক কমিটির প্রধান আলী দাহের বলেছেন, আগামী 23 ফেব্রুয়ারি
এক ঐতিহাসিক দিন। এদিন হিজবুল্লাহর সাবেক 2 মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ ও সৈয়দ হাশেম সাফিউদ্দিনের শেষ বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে। এই দিনটি তরবারির উপর রক্তের বিজয়ের ক্ষেত্রে আরও একটি প্রমাণ হিসেবে গণ্য হবে। এই 2 নেতার শাহাদাত ভবিষ্যতেও বিশ্বের মুক্তিকামী মানুষদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ফার্স্ট টুডে জানিয়েছে, আলী দাহের বলেছেন, 23 ফেব্রুয়ারি হচ্ছে মজলুমদের নেতার প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের দিবস। তিনি বলেন, হিজবুল্লাহর নেতৃত্ব এই 2 শহীদের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রধান কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে 10টি বিশেষায়িত কমিটি থাকবে। এই আয়োজনের স্লোগান হচ্ছে, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব। এর অর্থ হচ্ছে, আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত শহীদ নেতার সম্মান বজায় রাখব। নেতানিয়াহুকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিস্তারের সুযোগ দেওয়া উচিত হবে না বলেছে জর্ডান। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনো মতেই পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। এ বিষয়ে বিশ্ববাসীকে এখনই উদ্যোগ নিতে হবে। সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোনার সাথে ফোন আলাপে এই আহ্বান জানান জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ফরাসি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রতিদিন বাড়ছে। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হত্যা এবং ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার কারণে এই আশঙ্কা দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েলের উগ্র ডানপন্থী সরকার চলমান এই যুদ্ধে পশ্চিমাদেরকে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র করছে উল্লেখ করে আয়মান সাদাফি বলেন, গাজা যুদ্ধ অবসানের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবে ভেটো দেওয়ার কোনো অজুহাতই ছিল না। তিনি আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে ব্যর্থ হয়েছে এবং এর মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিমুখী নীতির বহিঃপ্রকাশ ঘটেছে। তাইওয়ানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে গেল চীনের স্যাটেলাইট। তাইওয়ান কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে, চীনের একটি স্যাটেলাইট দক্ষিণ তাইওয়ানের আকাশসীমার ওপর দিয়ে উড়ে গেছে। এই ঘটনায় তাইওয়ান জুড়ে মোবাইল ফোন ব্যবহারকারীরা এয়ার রাইড অ্যালার্ট পেয়েছেন এবং তাদের সুরক্ষার জন্য সচেতন থাকতে সতর্ক করা হয়। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্থানীয় সময় 3টা 3 মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। চীনা সম্প্রচার মাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে যে কেন্দ্র থেকে আইনস্টাইন প্রোব নামে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। এতে আরও বলা হয়, উৎক্ষেপণ মিশন সম্পূর্ণ সফল হয়েছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেছেন, নির্বাচনের এত কাছে স্যাটেলাইট উৎক্ষেপণ একটি গ্রেজন কার্যকলাপ। তাইওয়ান জানিয়েছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে সতর্ক ও প্রতিক্রিয়া জানাতে স্যাটেলাইটের গতিপথ পর্যবেক্ষণ করছে। তাইওয়ানের গণমাধ্যম বলছে, এই প্রথম তাদের সরকার দ্বীপব্যাপী এ ধরনের সতর্কবার্তা জারি করেছে।